প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিক আমাদের বাঙালিদের মনে এক অনন্য জায়গায় সীমাবদ্ধ। তার মৃত্যুর পর তার একমাত্র পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় এই চরিত্রটির বিস্তৃতি ঘটিয়েছেন। আজ আপনাদের অনুরোধে তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও সপ্তসঙ্গিনীর উদ্ভব উপস্থাপন করা হবে। গল্পটি লিখেছেন শুভজিৎ চক্রবর্তী। লেখক শুভজিৎ চক্রবর্তীর জন্ম পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইতে। বর্তমানে ইনি ভূগোল বিষয়ে স্নাতক স্তরে পাঠরত। আজকের গল্প পাঠে রক্তিম, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ এবং তারানাথ তান্ত্রিকের চরিত্রে ইভান। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিক ও সপ্তসঙ্গিনীর উদ্ভব। পুজো আর দিন 10 বাকি। চারিদিকে বেশ একটা সাজো সাজো রব। সত্যি কথা বলতে বাঙালিদের কাছে দুর্গাপুজোর একটা আলাদাই মানে আছে। বিশ্বের যে প্রান্তে যেখানেই থাকুক না কেন, এই বঙ্গভূমির কোলে তাকে আসতেই হবে। ঢাক, বাতি, কাঁসর, ঘণ্টা, মোট কথা সবে মিলে একটা অভিনব পরিবেশের গল্প রচিত হয় বাংলার প্রত্যেকটা কোণে। আর কলকাতার পুজোর তো একটা আলাদাই ইতিহাস রয়েছে, যা অনাদিকাল থেকে তার ঐতিহ্যকে অমর করে রেখেছে। মানব রাজ্যের যে সঙ্গমস্থলে মানবিক ইচ্ছা অনুভূতিগুলো প্রাণ পায়, সেটা হয়তো কোথাও গিয়ে সাময়িক হয়ে ওঠে। কঠোর বাস্তবের পেশাই করে যখন আমরা দুমড়ে মুচড়ে অবসাদের আঁচড়ে আড়ষ্ট হয়ে উঠি, ঠিক তখনই যেন ওই দূরের অচেনা জগৎ থেকে একটা ঠান্ডা বাতাস এসে সঞ্চিত মনের কষ্টের বোঝাটাকে কাঁধ থেকে নামিয়ে দেয়, আবার তার গন্তব্যে ফিরে যায়। সুবিশাল আকাশের বুকে প্রাণোজ্জ্বল সূর্যের তুতি খোলা জানলা দিয়ে ভিতরে এসে ঢুকছে। সেই আলোয় যেন অনেকটা মিষ্টতা আর কোমলতা একসাথে দলা পাকিয়ে রয়েছে। বিলিতি ম্যাগাজিনের বইটা পাশের টেবিলে রেখে দিয়ে জানলাটার আরও একটু কাছে এগিয়ে এলাম। আমাদের বাড়িটা থেকে খানিকটা দূরে, ওই যেখানটায় ব্রজমোহন বাবুর বাড়িটা রয়েছে, ওনার বাড়ির ঠিক পাশে খোলা মাঠে একটা প্যান্ডেল হচ্ছে। সাজানো গোছানোর কাজ প্রায় হয়ে গিয়েছে, আর সেটাই স্পষ্ট জানান দিচ্ছে মায়ের আগমন প্রায় আসন্ন। প্রায় ঠিক এই মুহূর্তে বাড়িতে আর মন টিকতে চায় না। শুধু ওই 4টে দিনের অপেক্ষায় প্রহর গোনা শুরু হয়। কি করব ভাবছি, এমন সময় দেখি কিশোরী আসছে। ইয়ে ব্যস্ত নাকি? না না, এই বসে বসে তোমার কথাই ভাবছিলাম। এমনিতেই রবিবারের দিনটা বাড়ির টুকটাক কাজ করে কাটিয়ে দিই। কিন্নিও তার বাপের বাড়ি চলে গিয়েছে, তাই এখানে বসে বসে একটু প্রাকৃতিক শোভাই উপভোগ করছিলাম আর কি। তাই স্বচ্ছ দিবালোকে এই কবি সুলভ মনোভাবের পর্দাটা একটু নামিয়ে চলো না একটু তারানাথের বাড়িটার একটু ঢু মেরে আসি। ভেবে দেখলাম কিশোরী কথাটা মন্দ বলেনি। ছুটির দিনে যদি একটু ভালো সময় কাটাতেই হয়, তাহলে তারানাথ ব্যতীত অন্য কোনো চিন্তা মাথাতেই আসে না। তা সে যাই হোক, গায়ে একটা জামা গলিয়ে আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম। প্রকাশ্য দিবালোকের সামনে আসতেই মনটা যেন আবার দুলে উঠল। শরতের আকাশে যেন দূর দূর থেকে লজ্জার আবরণ ভেদ করে মানুষের মনের আবেগগুলো গোষ্ঠীবদ্ধ হয়ে স্বপ্ন দেখে চলেছে আনমনা প্রকৃতির কুঠুরিতে। তারানাথ রাবড়ি খেতে খুব ভালোবাসে। আমাদের বড় রাস্তায় উঠতেই একদম মোড়ের মুখে একটা বেশ ভালো মিষ্টির দোকান হয়েছে। সেখান থেকেই শের খানেক রাবড়ি কিনে নিলাম। তারানাথের বাড়ির একদম কাছেই যখন চলে আসি, তখন দেখি একটু আগে ওই রৌদ্রোজ্জ্বল আকাশ কখন যেন লজ্জা পেয়ে মুখ লুকিয়েছে অনন্ত কল্পনার পারে।
উদ্ভ্রান্ত আকাশটার কোণ থেকে একটু একটু করে যেন বেরিয়ে আসছে চঞ্চল কালো মেঘের দল, যেন সংশয় আর সন্ত্রাসের পরশে পুঞ্জিত মেঘরাশি ঘোলাটে চোখে তাকিয়ে আছে ব্যস্তবহুল জনসমাজের দিকে। হয়তো কিয়ৎক্ষণের ব্যবধানে আঁখি পল্লবের নিচ থেকে জল ঝরে পড়বে অবিশ্রান্ত ধারায়, যেন সেই জল সিক্ত করে তুলবে আমাদের বাসভূমিকে। পুরনো ভারী পাল্লার দরজায় দুবার কড়া ধরে নাড়ালাম। ভেতর থেকে চারি এসে দরজা খুলল, হাসি মুখে বলল, আরে কাকাবাবুরা যে, আসুন আসুন, ভেতরে আসুন। তা চারি, শ্বশুর বাড়ি থেকে কবে এলি? মুখে আগের মতো সেই একই চনমনে হাসিটা রেখে চারি বলল, এই আগের রবিবারই এসেছি। অনেকদিন তো ছিলাম, কিন্তু তারপর বাবার জন্য মন কেমন করছিল, তাই চলে এলাম। আপনারা আসুন, বাবা একটু বাইরে বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। প্রায় মিনিট 20 পর তারানাথ ফিরে আসে। আমরা যে গম্ভীর তারানাথকে চিনতাম, আজকে এসে যেন তাকেই চিনতেই পারলাম না। মুখে চোখে যেন একটা প্রবল উচ্ছ্বাস খেলা করছে। মনে মনে কি একটা গানের সুর গুনগুন করে গিয়ে চলেছে। হাতে দেখলাম একটা রজনীগন্ধার মালা আর একটা বড় মিষ্টির প্যাকেট। আমরা হয়তো ভিতরে এসে বসে আছি, সেটা তারানাথ খেয়াল করেন। আমাদের দেখতে পেয়েই একটু চমকে ওঠে। ও, তা তোমরা কখন এলে? এই কিছুক্ষণ আগেই। আপনি কোথাও গিয়েছিলেন নাকি? তারানাথ মেঝেতে পাতা চাটাইটার উপরে বসল। ততক্ষণে চারি আমাদের 3 জনের জন্য রাবড়ি এনেছে। স্বাভাবিকভাবেই তারানাথ বাটিখানা তুলে কিছুটা রাবড়ি খেয়ে আমাদের দিকে তাকালো। বাহ, বেশ চমৎকার খেতে তো। আগে ছোটবেলায় মায়ের হাতের পায়েস আর রাবড়ি খেতাম। পুজোর সময় এলেই মা আমার জন্য এগুলো তৈরি করে দিত। সত্যি বলতে কি, মায়ের হাতের যে কোনো জিনিসই অমৃতের মতো লাগে, আর খেতামও বেশ তৃপ্তি করে। এখন বয়সও হয়েছে, আর আগের মতো খেতে পারি না। অনেকদিন পর আজকে এই রাবড়ি খেয়ে বড় ভালো লাগছে, বুঝলে? মেঘটা কিরকম ধরে এলো দেখুন, এই বুঝি ঝড় উঠলো বলে। তারানাথ মৃদু হেসে বলল, এবারে যে মায়ের নৌকায় আগমন, তা একটু আধটু বৃষ্টি তো হবেই, বলো। ও যাক, সে কথা বাদ দাও। বরং আমি কোথায় গিয়েছিলাম সেটা যদি জানতে চাও তো বলতে পারি। জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলেন? কালিকাপুকুর গ্রামে। কেন, ঘুরতে গিয়েছিলেন? মানে কোনো আবার ভ্রমণ কাহিনী? কিশোরীর একটা বদ অভ্যেস হলো, সে সব সময় আগ বাড়িয়ে ভুল সময় ভুল মন্তব্য করে দেয় এবং তার মাসুল গুনতে হয় আমাকে। কালিকাপুকুর গ্রাম থেকে তারানাথের সাথে যে কেউ নিজে এসে দেখা করে গেছে, বা তারানাথ নিজেই যখন এই সমস্ত প্রসঙ্গটা তুলেছে, এর মানে নিশ্চয়ই কোনো ভালো গল্পের হাতছানি এর বিপরীতে লুকিয়ে আছে। কথা শুনে তারানাথ বিরক্তি সুরে বলল, তোমার বাবু এই টিপ্পনি দেওয়ার কথা শুনলে আমার না বড়ই বিরক্ত লাগে। কোথায় ভাবলাম তোমাদের আজ একটা জব্বর ঘটনার কথা বলবো, তা না করে তোমরা নিজেরাই যা খুশি বলে চলেছ। আমি পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য বললাম, আহা কিশোরী, তুমি একটু থামো না বাপু। ঠাকুরমশাই, আপনি বলুন। আমি জানতাম তারানাথকে যদি শান্ত করতে হয় এবং গল্প বলিয়ে নিতে হয়, তাহলে তার একটা বিশেষ ব্রহ্মাস্ত্র আমার কাছে আছে। বুক পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে একটা সিগারেট তারানাথের দিকে এগিয়ে দিলাম। তারানাথের মনে সঞ্চিত তাৎক্ষণিক বিরক্তি ভাবটা দূরে চলে গেল যখন সে সিগারেটটা ধরিয়ে তাতে 2-3টে টান দিল। সে তো ধূম্রকুণ্ডলী পাক খেতে খেতে খোলা জানলা দিয়ে বাইরে বেরিয়ে যেতে লাগলো। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। ঊর্ধ্বাকাশে জমে থাকা মেঘ যেন এবার তার আসল রূপ বের করে আসবে। তারানাথ জানলার বাইরে তাকিয়েছিল।
বলল, পুজোর অনুভূতি কি সেটা তোমরা আজকালকার ছেলেরা বুঝবে না। হে, আমি যখন ছোট ছিলাম তখন সারা গ্রাম জুড়ে কেবল একটিই পুজো হতো, ওই আমাদের জমিদার বাড়িতে। নিপেন কুমোরের ঘরের সামনের আটচালাতে মায়ের মূর্তি তৈরি হতো। প্রতিদিন আমরা সকলে মাঠ থেকে খেলা করে বাড়ি ফেরার পথে নিপেন কুমোরের আটচালায় মায়ের মূর্তি কতখানি হয়েছে, গণেশের সুর, লক্ষ্মী ঠাকুরের পেঁচা, মহিষাসুরের পেশিবহুল শরীর কতটা কি হয়েছে তা সব দেখতাম। মোট কথা ছোটবেলার সেই সময়টা বেশ আনন্দেই কাটতো। তারানাথ যেই নিজের ছোটবেলার গল্প শুরু করলো, অমনি কিশোরী উসখুস করতে শুরু করলো। ঘটনা বুঝে আমি বলে উঠলাম, ঠাকুরমশাই, একটু আগে আপনি ওই কালিকাপুকুর গ্রামের কথা বলছেন, ওটাই বলুন না। এ বাবা, দেখেছো কেমন ভুলও মন হয়েছে, আজকাল ঠিকমতো কিছুই মনে রাখতে পারি না। তো হ্যাঁ, যা বলছিলাম, কালিকাপুকুর গ্রামে আমার এক ছোটবেলার বন্ধু আছে, নাম হলো কানাই। যাতে গোয়ালা, খুব সরল সাদাসিধে লোক। তো কারো সাথে বাঁচে থাকে না সে, সকলের বিপদে আপদে প্রাণপাত করে দেয়। তা খেতুয়াগঞ্জের কালিকাপুকুর গ্রাম আগে ছিল নয়নাডলি ও বাঁশবেড়িয়া, এই দুই গ্রামের একত্রিত এক বিরাট এলাকা। পরে কোনো কারণে তা আলাদা হয়ে যায়, একটা হয় কালিকাপুকুর আর একটা হয় নয়নাডালি। তো কালিকাপুকুর গ্রাম থেকে একদিন ভর সন্ধ্যায় কানাই আমার ঘরে আসে। ওই গ্রামেই আমার এক শিষ্য, তার বাড়ি ছিল, তার কাছ থেকে আমার ঠিকানা নিয়ে এখানে চলে আসে। তো প্রথম যেদিন কানাই আসে সেদিন তুমুল বৃষ্টি হচ্ছিল বাইরে, ঝোড়ো বাতাসের দাপটে চারিদিকে একদম হুলুস থুলুস কাণ্ড যাকে বলে। অতৃপ্ত মায়ান্ধকার যেন গোটা পৃথিবীটাকে ঘিরে ফেলেছে তার প্রলয় লীলা দেখানোর জন্য। আমি তখন ঘরে বসে সন্ধ্যারতি করছিলাম। বন্ধ জানলার ফাঁক দিয়ে হালকা বাতাস এসে প্রদীপের অগ্নিশিখাকে মাঝে মাঝেই তুলিয়ে দিয়ে যাচ্ছিল। এক মনে মন্ত্রপাঠ করছি। চারি তখন ওর শ্বশুর বাড়িতে ছিল, তাই সদর দরজা বন্ধ করেই পুজোয় বসেছিলাম। হঠাৎ দরজায় জোরে জোরে আঘাত পড়তে থাকে, এত জোর যেন দরজা ভেঙে ফেলবে। প্রথমটায় বেশ চমকে গেছিলাম, এরকম ঝড় বাদলের দিনে কে আসবে, কেন আসবে এইসব ভাবছি। তখনই বাইরে থেকে একজন আমার নাম ধরে ডাকতে থাকে। ভাবলাম আমার চেনা কেউ তাহলে। গুরু মায়ের আদেশ তো আছেই, মানুষের বিপদের আঁচ পেলে আমি যেন তার সমাধান করি। তাই পুজো মাঝখানে থামিয়ে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে উঠে গিয়ে দরজা খুলি। ভিজে কাঠ হয়ে ঠক ঠক করে কাঁপছে একটি মানুষের অবয়ব। তাকে আমি ভেতরে ডাকি। হ্যারিকেনের আলোটা বাড়িয়ে লোকটার মুখের কাছে ধরতেই তাকে চিনে ফেলি। আমার ছোটবেলার বন্ধু কানাই। তবে তার দৈহিক আকার কেমন যেন অস্বাভাবিকভাবে বদলে গেছে। মুখে পাকা দাড়ির জঞ্জাল, চোখে একটা আতঙ্কের অস্তিত্ব, ঝুঁকে পড়া শিরদাঁড়া, লিকলিকে হাত পা, মানে যাকে বলে একেবারে অমানবিক গঠন। জিজ্ঞেস করলাম, কি করেছিস কি নিজে, কি হয়েছে তোর, এরকম ঝড় বাদলার দিনে এলি যে? কানাই প্রথমে কেমন যেন নীরব ছিল, মানে সাধারণ মানুষরা যেমন থাকে সেরকম নয়। মানুষ যখন চোখের সামনে মৃত্যুকে দেখতে পায় ঠিক সেই সময় সে যেমন বাক শক্তি হারিয়ে ফেলে, কানাইও একদম অবিকল সেরকম চুপ থেকে ঘরের দেওয়ালে টাঙানো কালী মায়ের ছবিটার দিকে তাকিয়ে আছে। আচমকা খুব বাজ পড়ার একটা শব্দ হলো, আর সাথে সাথে হারিকেনের আলোটা নিভে গেল। আর তার সাথেই গোটা ঘর ঘন অন্ধকারে ছেয়ে গেল। তারপর কানাই একটা খ্যাস খ্যাসে আওয়াজে বলে উঠল, ঠিক ঠিক এই অন্ধকারের মতো কালো তার গায়ের রং, বুঝলি? এর আগের অমাবস্যায় ওই কালো বেড়াল আর তার গায়ের উপর বসে কাল প্যাঁচাটা ডাকার পরেই নগেন বামুনের বাপটা মারা যায়।
বুকটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। এসব কি বলছে কানাই? মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে আগে হ্যারিকেনের আলোটা জ্বালালাম। তারপর আমার গলায় ঝোলানো পঞ্চমুখী রুদ্রাক্ষের মালাটা কানাইয়ের মাথায় একবার ঠেকিয়ে দিলাম। মিনিট পাঁচেক সব নিস্তব্ধ, শুধু টিনের চালের ওপর বৃষ্টি পড়ার শব্দ কানে আসছে। কানাই যখন চোখ খুলল তখন সে আগের তুলনায় অনেক শান্ত। মুখের স্থিমিত ভাবটা না গেলেও চোখের গভীরে লুকিয়ে থাকা স্মৃতিগুলো যেন একটু একটু করে থিতিয়ে পড়ল বাস্তবতার অনুপ্রবেশে। ভেতর ঘরে খাটিয়ার ওপর বসিয়ে হ্যারিকেনের সলতেটা আরো একটু বাড়িয়ে দিলাম। উজ্জ্বল আলোর রেখা ঘরটার প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল। জিজ্ঞেস করলাম, কানাই ভয় পাস না, খুলে বল কি হয়েছে। যে ভয় মানুষের মনে গেঁথে যায় তাকে চট করে কোনোভাবেই কেউ বাইরে বের করতে পারবে না। কানাইয়ের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল। খুব ধীরে ধীরে সে বলতে থাকে, এক অমাবস্যায় নকুলের ছোট ছেলেটা ওদের বাড়ির উঠোনে বসে খেলা করছিল। বয়স বড় জোর এই 3 কি 4 হবে। বড় ছেলেটা ওদের পাশের ঘর নিতেনের সঙ্গে সেই কোন দুপুরে পাঠশালায় গিয়েছিল। ওরা দুজনেই একই পাঠশালায় পড়ে। ঘর আসতে দেরি হচ্ছে দেখে নকুল আমাকে একটু এগিয়ে যেতে বলে। সন্ধ্যের পর ওরা দুজনেই মাঠে খেলাধুলো করে তারপর ঘরে ফেরার পথ ধরে। সূর্য সেই সবে তখন পশ্চিমে অস্ত গিয়েছে, কিন্তু তবুও হালকা আলোর রেখা তখনও চারিদিকে ছড়িয়েছিল। বাগাইখাড়ির মাঠ থেকে সামান্য এগিয়ে এসে যেখানে সেই পুরনো তেঁতুল গাছটা আছে তার সামনে এসে ওরা দুজনেই থমকে দাঁড়ায়। আমি আমাদের কচু বনটার আড়াল থেকে ওদেরকে দেখতে পাই। তবে তবে কয়েক মিনিটের মধ্যেই ওই জায়গায় আমি যা দেখি তাতে তাতে আমার বুকের রক্ত জল হয়ে যায়। কানাই থেমে গেল। হয়তো কিছু একটা ভাবছিল। আমি একটু ঠেলে দিতেই তারপর আচমকা বলে ওঠে, তুই কোনোদিন কোনো বিড়ালকে আর কাল পেঁচাকে মানুষের রক্ত খেতে দেখেছিস? কথাটা শুনে আমারও যে অবাক লাগেনি তা নয়, তবে সবার আগে ওর সব কথাটা জানা দরকার। তাই বললাম, আগে তুই পুরোটা বল তো কি হয়েছে। তো রাস্তার বাঁকে এসে যখন ওদের দূর থেকে দেখতে পাচ্ছি তখন দেখি ওরা দুজনেই গাছটার নিচে ঝুঁকে কিছু একটা যেন দেখছে। আর আর তারপর হঠাৎ যেন পুরনো ঝিলটা থেকে সাতটা কালো কুচকুচে দেখতে অবয়ব ওদেরকে ঘিরে ফেলে। ঘটনার আকস্মিকতায় আমিও চমকে যাই। ছেলেগুলো যেন স্থির হয়ে যায়। ঠিক করে দেখতে না পেলেও অন্তত এটুকু দেখতে পেলাম যে কালো শরীরগুলোর ভেতর থেকে সরু নিকলিকে হাত বেরিয়ে এসে ছেলেগুলোর মধ্যে যেন ঢুকে যাচ্ছে। সব কিছু যেন থমথমে। হয়তো হয়তো ছেলেগুলোর অনুভূতিগুলো কোনো কারণে মারা গেছে। তাই তাই তাদের কোনো আর্তনাদ আমার কানে এলো না। গোটা দিনেক যেন এই গোটা পৃথিবীতে সময় স্থির হয়ে যায়। আমি যেন আর বিন্দু মাত্র নড়তে পারছি না। মূর্তিগুলো যেন মাটির উপর ভাসছে। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো যে সন্ধেটা যেন হঠাৎ করেই রং পরিবর্তন করছে। বিস্ময় মাখা দৃষ্টিতে ভালো করে চেয়ে দেখি, না, রং কিছুরই পরিবর্তন হচ্ছে না।
বরং ঝিলটার কাছে একটা বড় গর্ত সৃষ্টি হয়েছে। আর আর সেখান থেকেই একটা বেগুনি রঙের আভা বাইরে বেরিয়ে আসছে। রাক্ষসে আওয়াজ সেখান থেকে প্রতিধ্বনিত হয়ে বেরোচ্ছে। আর আর সেই কালো মূর্তিগুলো মুখে করে কিছু নিয়ে যেন সেই গর্তের মধ্যে চলে যাচ্ছে। আমি ঘটনাটা বুঝতে একটু এগিয়ে গেলাম। আর আর যেতে যেতেই যা দেখলাম তা দেখে যেন আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবার জোগাড় হলো। দেখলাম দেখলাম গাছটার তলায় দুটো লাশ পড়ে আছে, যার মাথা, দুটো হাত আর আর দুটো পা নেই। আর আর সবচেয়ে বড় কথা, দুটো লাশের একদম পেটের নিচে নাভির দিকটায় মুখ লাগিয়ে কালো বিড়াল আর একটা কালপেঁচা মুখ লাগিয়ে রক্ত খাচ্ছে। আমি যে কাছে এসে দাঁড়িয়েছি তাতে তাদের যেন কোনো হুঁশই নেই। খাচ্ছে তো খাচ্ছেই, যেন যেন কতদিন ধরে তারা টাটকা রক্ত পান করার জন্য উদগ্রীব ছিল। মাটির উপর একটা গাছের ডাল পড়েছিল। ডালটা নিয়ে একটু গলা উঁচিয়ে বেড়ালটার দিকে লক্ষ্য করে আমি ভয় দেখিয়ে দাঁড়ানোর চেষ্টা করলাম। দেখলাম কালো কুচকুচে বেড়ালটার মুখে লাল রক্তের দাগ, এখনো ফোঁটা ফোঁটা করে রক্ত চুইয়ে পড়ছে গোফের প্রান্ত থেকে। আর আর সেই কাল বেচাটা কেমন যেন একটা বিচ্ছিরি ডাক দিয়ে তেঁতুল গাছটার ওপরের মগ ডাল দিয়ে উড়ে চলে গেল। পরিস্থিতি দেখে আমি কোনো রকমে প্রাণ নিয়ে নকুলের ঘরের দালানটায় হুমড়িকে এসে পড়ে যাই। আর তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন জ্ঞান আসে তখন দেখি যে আমাকে ঘিরে প্রায় জনা দশেক গ্রামবাসী দাঁড়িয়ে আছে। ঢক ঢক করে জল খেয়ে তারপর আমি ওদেরকে ওই দিনের সব কথা খুলে বলি, কিন্তু কিন্তু সেই দিন কেউই ওরা আমার কথা বিশ্বাস করেনি। সবাই ভাবলো যে আমি নাকি ওদের মেরে দিয়েছি। আচ্ছা তুই বল তো, তুই বল, আমি কি কাউকে মারতে পারি? এটাও কি সম্ভব? না, কিন্তু ওদের বিশ্বাস করালি কিভাবে যে এটা তোর কাজ নয়? আমাকে আর করাতে হয়নি। এর ঠিক পরের ঘটনাগুলোই সবাইকে বিশ্বাস করাতে বাধ্য করেছে। গ্রামবাসীরা তখনও কেউ জানে না যে বিশাল আকাশটার দক্ষিণ কোণ থেকে কায়াহীন নিদ্রাতীত অপশক্তি জেগে উঠেছে। সেদিন যেটা নিজের চোখে দেখলাম তা কি আদৌ বাস্তব নাকি অন্য কিছু? সেই সুবিশাল বেগুনি রঙের আভা, সেই খোলা দরজার ওপারের বাসিন্দাদের ইহজগতে আগমন, এসব কি পূর্ব নির্ধারিত নাকি নাকি অন্য কিছু? তা ব্যাপার কি জানো? আমাদের তন্ত্রে এমন অজস্র শক্তি লুকিয়ে থাকে যারা তাদের নিজের সাম্রাজ্যে সহস্র ফনা উঁচিয়ে বিষাক্ত গরল ত্যাগ করে, বুঝলে? এখন বয়স হচ্ছে, একটানা বেশিক্ষণ কথাও বলতে কষ্ট হয়। হ্যাঁ, তো যা বলছিলাম, এই জগতে সবকিছুই সম্ভব। তোমরা যারা মনে করো ভগবান, দৈত্য, প্রেত অর্থাৎ শুভ শক্তি আর অশুভ শক্তি থাকে না, তারা প্রকৃতপক্ষেই নির্বোধ হয়। আকাশ পাতাল, আলো অন্ধকার, জল স্থল এইসবের অস্তিত্বকে কি কেউ অস্বীকার করতে পারবে? পারবে না, আর সেটা সম্ভবও নয়। সুতরাং পৃথিবীর যে কোনো স্থূল বস্তুর অবস্থান যেমন দৃষ্টিগোচর হয়, ঠিক তেমনি তাদের বিপরীত ধর্মী বস্তুর অবস্থানও অবশ্যম্ভাবী।
এরপর একে একে কানাই, তার সাথে বা বলা ভালো গ্রামবাসীদের সাথে যা যা ঘটেছে তা সবই খুব অবিচ্ছিন্নভাবে বলতে লাগলো। ছেলে দুটোর অপঘাতে মারা যাওয়ার পর গ্রামবাসীরা প্রথম বেশ কয়েক সপ্তাহ আমাকে এক ঘরে করে রেখে দেয়। এরপর ঠিক পরের মাসে যখন আবার অমাবস্যা হলো, তখন আবার নতুন ঘটনা ঘটলো। গ্রামের হরিদুলের বড় ছেলেটা মাঠ থেকে কাজ সেরে বাড়ি ফিরছিল। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। ঝিঝির ডাকের শব্দ আর ঘরে ফেরা চঞ্চল পাখিদের গুঞ্জন সবে মিলে একটা ঝিম ধরানো পরিবেশ সৃষ্টি করেছে। ঘরে ঘরে পিদিম জ্বালিয়ে শঙ্খধ্বনি দিতে ব্যস্ত হয়ে পড়েছে গ্রামের মেয়ে বউরা। আমি তখন পশ্চিমের ওই দিঘির পাড়ে বসে বাবলা ঝোপটার মধ্যে জোনাকি পোকাগুলোর দিকে তাকিয়েছিলাম। মনটা একটু হালকা হলেও কিছুক্ষণ পরেই আমার একটা দৃষ্টিভ্রম হয়। দিঘির ওপার দিয়ে আমি দেখলাম হরিদুলের বড় ছেলেটা মাঠ থেকে ফিরছে। স্পষ্ট না হলেও ছেলেটা পেটে শরীরটা দেখে মোটামুটি একটা আন্দাজ করেছিলাম যে এটা হরিরই ছেলে। তো দিঘিটার মাঝামাঝি পাড়ের একটা জায়গায় দুটো বিশাল ডাব গাছ আছে। এর আগের বর্ষায় ওই গাছ দুটোর ওপর বাজ পড়েছিল। তারপর থেকেই গাছগুলো কেমন যেন একটা অদ্ভুত রূপে বদলে যায়। অন্ধকারের মধ্যে দেখলে মনে হবে যেন একটা বিশাল দৈত্য দুটো পা মাটির মধ্যে গেঁথে দাঁড়িয়ে আছে। গাছটার কাছে আসতেই দেখলাম দুটো গাছের নিচে মাটির মধ্যে হালকা একটা বেগুনি রঙের আভা সৃষ্টি হলো। আলোটার রংটা নিষ্প্রাণ থেকে ধীরে ধীরে ক্রমশ আরো উজ্জ্বল হয়ে উঠল। আমি প্রথমে ভাবলাম যে আমার চোখের বোধহয় ভুল হবে। তারপর তারপর যখন দেখলাম ওই গর্তের ভেতর থেকে একটা নয়, দুটো নয়, মোট মোট 7টা দেহ বেরিয়ে আসছে, তখন বুকের ভেতরটা আগের মতো আমার ভয়ে শুকিয়ে গেল। আরো একটা অবাক ব্যাপার, দিঘির জলের ভেতর থেকে সেই কালো বিড়ালটা আর কাল পেঁচাটা বেরিয়ে সেই একটা বিশ্রী সুরে ডাকতে লাগলো। এমন কোনো সুর যা শুনলে হয়তো মনে হবে ওই 7টা অবতারকে জাগিয়ে তুলতে এই সুর ব্যবহার করা হয়। বিড়ালের কান্না আর কাল পেঁচার আওয়াজ তো আমরা সকলেই শুনেছি, কিন্তু ওই ভর সন্ধ্যায় ওই আওয়াজ শুনলে যে কেউ জ্ঞান হারাবে। সব থেকে বড় কথা কি জানিস, স্থির দিঘির জলটায় কারোর কোনো ছায়াই দেখা যাচ্ছিল না। দূর থেকেও স্পষ্ট দেখতে পাচ্ছি আকাশের কালো মেঘটা যেন আরো অনেকটা কাছে নেমে এসেছে, আর সেখান থেকেই কতগুলো সাদাটে ধোঁয়া ঘূর্ণির মতো এদিক ওদিক ঘুরতে ঘুরতে ডাব গাছের তলায় এসে থামে। কালো মূর্তিগুলো একে একে ওই সাদা ধোঁয়ার মধ্যে মিশে গিয়ে একটা প্রকাণ্ড মূর্তিতে বদলে যায়। পাড়ের এপারে বসেও তার হুঙ্কার যেন দূর থেকেও যে কারোর প্রাণ নিতে সক্ষম। হরির ছেলেটার দেহটাকে নিয়ে সেটাকে দুমড়ে উছড়ে একটা রক্ত মাংসের গোল পিণ্ডে পরিণত করে সেই অশরীরী, আর তারপর সেই বেগুনি গর্তের মধ্যে হরির ছেলেটার দোমড়ানো শরীরটাকে নিয়ে ঢুকে যায়। বুঝতে পারছো এবার কি সাংঘাতিক বিপদ কানাইয়ের গ্রামে ঘনিয়েছে? যদিও তখন কানাইয়ের কথা শুনে কিছুই বুঝতে পারিনি,
কিন্তু তারপর যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো রীতিমতো আমাকেও চমকে দেয়। কি হয়েছিল তারপর? তো সেদিন কানাইকে আমার বাড়িতেই রেখে দিই। রাতের দিকে আর ঘর থেকে বেরোনো ঠিক হবে না। ঠিক হলো পরের দিন একদম কাক ভোরে কালিকাপুকুর গ্রামে রওনা দেব। সেদিনের রাতটা যে হোক করে কাটিয়ে আমি আর আমার ছোটবেলার বন্ধু কানাই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সেই কবে ছোটবেলায় ওর বাড়ি গিয়েছিলাম, তাও ধরে নাও আজ থেকে প্রায় হবে 50 বছর আগের কথা, মনেও পড়ে না ঠিক করে। গ্রামের মেঠো পথ ধরে দুলতে থাকা গাছপালার শব্দ, সরয়ু নদীর বেগবান জলরাশি, মোট কথা সব মিলে যেন কালিকাপুকুর বেশ একটা মনোরম গ্রাম। তবে সে তো বললাম গ্রামের বাইরের পরিবেশটা। ভেতরে যে কোনো এক অতি শক্তিশালী অপশক্তির উদ্ভব হয়েছে তা বেশ বুঝতে পারলাম। তোমরা তো জানোই মধু সুন্দরী দেবী আমাকে বিশেষ কিছু ক্ষমতা প্রদান করেছিলেন। আর শুধু তিনিই নন, মাতু পাগলির ঘটনা তো আগেও বলেছিলাম। তা এনারা যে ক্ষমতা আমাকে দিয়েছিলেন তার ওপর ভর করেই বুঝতে পারলাম এই গ্রামের বাতাসে মানুষের শ্বাস প্রশ্বাস ব্যতীত আরো অন্য কিছুর দূষিত বায়ু মিশে থাকে। দূষিত বায়ু মানে তোমরা আবার একটা ভেবে বসো না যে মানুষ সৃষ্টি করা যন্ত্রকলের বায়ু। বায়ুতে প্রাণ নেই, বরং আছে তৃষ্ণা। এই তৃষ্ণা নিবারণ হয় রক্তের স্পর্শে। কানাই আমাকে নিয়ে এলো ওদের গ্রামের তথাকথিত বড়লোক পরিবারের প্রধান তথা 5 চাটুর্যের কাছে। ভদ্রলোক আমাকে মনে হয় চিনত। আমাকে বাড়ির সদর দরজার কাছে আসতে দেখেই ছুটে গিয়ে আমার পায়ে একেবারে গড়িয়ে পড়ার উপক্রম। হয়তো আমাকে যে কানায় নিয়ে আসতে গেছে সেটা 5 জানতেন। আমি তো কোনো রকমে ওকে পায়ের কাছ থেকে তুলে বলি, হয়েছে হয়েছে, উঠুন উঠুন, শুধু শুধু আপনারা আমার এই বন্ধুর দোষ দেখছিলেন, অথচ গলদ যে অন্যখানে গো। বাড়ির বড় বউ সুমতি এসে আমার পা ধুয়ে দিল। বেশ লক্ষ্মীমতী মেয়ে। ঘর সংসারের সব কিছু হাল বেঁধে সে মোটামুটি বাড়ির সকলের আদরের একজন হয়ে উঠেছে। মস্ত বাড়ির দালানের সামনে ইতি উতি নানান ধরনের গাছ লাগানো। কিছু কিছু গাছে বেশ সুন্দর রঙিন ফুল ধরেছে। ভদ্রলোকের যত্নের বাহবা দিতে হয় বই কি। তা বড় বউ এসে বিরাট খাবারের আয়োজন করলো, মানে যাকে বলে ভুড়ি ভোজ। লুচি, পায়েস, 5 রকমের মিষ্টি, বাঁধাকপির তরকারি, সোনা মুগের ডাল, আরো অনেক কিছু। কানাই আর 5 বাবু আমার পাশেই বসেছিলেন। আমার না খাওয়া পর্যন্ত তো তারা উঠলই না, বরং খাবারের পরিমাণকে মাঝে মাঝে বাড়াতেই থাকলো। আর সত্যি কথা বলতে খিদেও পেয়েছিল বড্ড। তো আহার পর্ব মিটলে পর 5 বাবু তার নিজের বিশ্রাম কক্ষে নিয়ে এলেন। চারিদিক বড্ড পরিপাটি করে গোছানো। নরেন, আরে এই নরেন, আরে কোথায় গেলি রে মুখ পোড়া? এই কর্তা বাবু যাই। একটা ছিপছিপে গড়নের লোক এসে দাঁড়ালো 5 বাবুর সামনে। একটা হাত কাটা গেঞ্জি আর নিম্নাঙ্গে লুঙ্গি পরে আছে সে। মুখে একটা সরলতার বেশ ছাপ পড়েছে। এই যে ঠাকুর মশাইকে আর আমাকে ছিলিম সাজিয়ে দে। আর হ্যাঁ শোন, আমার জন্য যে মশলাটা আছে সেটাই দিস। হুঁকোয় বেশ তৃপ্তি করে দুটো টান দিয়ে বললাম, দেখুন 5 বাবু, আমি কানাইয়ের মুখে সবকিছুই শুনেছি, আর যা বুঝেছি তা কিন্তু খুব একটা স্বাভাবিক ঘটনা নয়। মানে আমি তো আগে এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন হইনি। তাও আমাকে একবার ওই জায়গায় নিয়ে যেতে পারবেন? মানে বুঝতেই তো পারছেন, সবই বলা কথা।
আর আমি প্রত্যক্ষ না দেখলে তো কিছুই বুঝতে পারবো না। হ্যাঁ, সে তো নিয়ে যাওয়াই যায়। বেশ, তবে এখনই চলুন। এখনই? একটু বিশ্রাম করে নিন, তারপর না হয়। না, এখন যাওয়াই ভালো হবে, অন্তত আমার সেটা মনে হচ্ছে। আচ্ছা বেশ, তাই চলুন। আমি যে কেন এত তাড়া লাগাচ্ছি সেটা ওদের বলিনি, কারণ খুব স্বাভাবিক। গ্রামের সরল মানুষ খামোখা ভয় পেয়ে শরীর খারাপ বাঁধিয়ে বসে থাকলে সে আবার আর এক সমস্যা। কাঁচা বাঁকা রাস্তা দিয়ে এগোচ্ছি, তখনও সন্ধে হয়নি। রাস্তার দুই ধারের গাছগুলোতে কিছু নাম না জানা পাখি কিচকিচ শব্দ করে ডেকে চলেছে। রাস্তায় বেশ ভিড় দেখলাম। সম্ভবত গ্রামের মানুষেরা যে ভয়টা বুকে আঁকড়ে বেঁচে আছে তার থেকেই রেহাই পেতে সূর্যের আলো থাকতে থাকতে দোকানপাট সেরে ফেলেছে। কিছুক্ষণ হাঁটার পর এসে থামলাম কানাইয়ের বলা সেই ঝিলটার কাছে। বিরাট সেই তেঁতুল গাছটা যেন সেই দিনের মৃত্যুর সাক্ষ্য বহন করছে। নিচের মাটিটা হাতে নিলাম। বেশ কয়েকবার ঘষে বুঝতে পারলাম এই গ্রামের মাটিতে এমন কিছুর উৎপত্তি হয়েছে যা সাধারণত তাদের আহ্বান না জানালে আসে না। এছাড়াও এই ক্ষমতাকে কোনো তান্ত্রিক বা কোনো যোগী পুরুষ মারতে বা বিনাশ করতে পারবে না। অন্তত শক্তিটার প্রভাব সম্পর্কে অতটুকুই আমার সেই সময় অনুভব হয়। তা সে যাই হোক, ঘটনার তাৎপর্য এই দাঁড়ালো যে এই ক্ষমতাকে চাক্ষুষ দর্শন না করলে এর দুর্বল স্থান আমার কোনো মতেই বোধগম্য হবে না। অমাবস্যা পড়তে তখনও দেরি, প্রায় এক সপ্তাহ মতো। গ্রামের মধ্যে যেখানে দুর্গা দালানটা রয়েছে এবং তার আশেপাশের জায়গাগুলো রয়েছে সেই সব জায়গায় কানাইকে ডেকে লাল শালুতে কিছু বিশেষ সামগ্রী আর মন্ত্র প্রয়োগ করে বজ্রবন্ধনে আবদ্ধ করে দিলাম। অবশেষে অমাবস্যা পড়ল। সকাল থেকেই আমার আদেশ ছিল কেউ যেন গণ্ডির বাইরে না থাকে। পাঁচকড়ি মশাইও দেখলাম সকলকেই ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে ঘরে পাঠিয়ে দেয়। তা সে বা আমি যখন সকলের মঙ্গলের জন্য ঘরের ভেতরে থাকতে বলেছি তার তো নির্দিষ্ট একটা কারণ আছেই না। পাঁচকড়ি মশাইয়ের বাড়ি থেকে অনতি দূরে একটা প্রকাণ্ড বট গাছ ছিল। তার আশেপাশে ঝোপঝাড়ে ভর্তি। সেই গাছের সাথে কয়েকটা হৃষ্টপুষ্ট ছাগলকে বেঁধে দেওয়া হয়। এদিকে পাঁচকড়ি মশাইয়ের বাড়ির সকলকে দৌড় আটকে ভেতরে বসে থাকার কথা বলে আমি আর স্বয়ং পাঁচকড়ি মশাই ওপর তলার একটা ঘরে আলো নিভিয়ে চুপচাপ অপেক্ষা করতে থাকি আসল দৃশ্য দেখার। গোটা গ্রামটা যেন অন্ধকারের গভীর সাগরে ডুবে গেছে। থমথমে পরিবেশে যেন একটা অতি তীব্র কটু গন্ধ ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। সেটা আমি বেশ টের পাচ্ছি। এর মানে এই সময় আগত। ঘন্টা চারেক হয়ে গেল, মানে প্রায় বলা যায় গভীর রাত। দূর থেকে ছাগলগুলোর ডাক মাঝে মাঝে কানে আসছে। আরও একটা ব্যাপার খেয়াল করলাম, যে অস্বস্তিটা এতক্ষণ আমার অনুভূত হচ্ছিল সেটা আর হচ্ছে না। মানেটা খুব স্বাভাবিক। কাঙ্ক্ষিত সময় পেরিয়ে গেছে। গোটা চাঁদটা আকাশের বুকে ঢাকা পড়ে গেছে। পাঁচকড়ি বাবু আমাকে বললেন, ঠাকুরমশাই, ব্যাপারটা কি হলো বলুন তো। সত্যি কথা বলতে আমি নিশ্চিত জানতাম যে ওই শক্তি অমাবস্যার রাতেই ইহজগতে নেমে আসে তার শিকারের খোঁজে। শিকার না করা তো অসম্ভব, অন্তত আমার তাই মনে হয়। হঠাৎ দেখলাম সদর দরজায় পাশের বাড়ির নিতাই ধাক্কা দিচ্ছে। গলাটা চিনতাম, কারণ দুপুরের দিকে সে আমার সাথে দেখা করতে এসেছিল। ঠাকুর ঠাকুর দরজা খুলুন, ঠাকুর দরজা খুলুন, সব মনে হয়ে গেছে।
ধরপড় করে নিচে নেমে দরজা খুলে দেখি নিতাইয়ের কম্পিত শরীরে লাল টকটকে রক্তের দাগ। কি হয়েছে জিজ্ঞাসা করতে সে বলল, এগে আমি আপনার কথা মতোই ঘরের ডোর লাগিয়ে বসেছিলুম। ঘরের পেছনে আম গাছটার কাছে বোধহয় একটা বেড়াল খালি বিচ্ছিরি সুরে কেঁদে চলেছে। আর আর তার সাথে আমার ঘরটার ছাউনির উপরে একটা কাল পেঁচার ডাক। এ কি বাজে ভাবে ডাকছে সে আপনাকে বলে বোঝাতে পারবো না। তো হঠাৎ করে কানে আসে সেই বিড়ালটাকে কেউ যেন তাড়ানোর জন্য বাইরে বেরিয়েছে। ঠাকুরের হুকুম আসে, তারপরেও কে বাইরে গেছে আমার কেমন যেন সন্দেহ হলো। আমি ভয়ে ভয়ে জানলাটার একটা পাল্লা একটু অল্প করে খুলে দেখি যে আমাদের পাড়ার ময়রা দেবুর বেটা লক্ষণ হ্যারিকেন নিয়ে আর হাতে একটা লাঠি নিয়ে বিড়ালটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আর তারপর যা দেখলুম তাতে আমার বুকের ঢুকপুকানি বন্ধ হয়ে যাওয়ার রোগার। দেখলুম সাতটা কালো কুচকুচে দেখতে বাতাসের জমাট একসাথে গোল হয়ে লক্ষণকে ঘিরে ধরেছে। হাতের লাঠিটা ওর নিচে পড়ে যায় আর আর সেই মূর্তিগুলোর গলার ঠিক কণ্ঠনালীর কাছ থেকে একটা লিকলিকে সুর বেরিয়ে লক্ষণের সারা দেহটাকে আঁকড়ে ধরেছে। সেই সুর থেকে এবার সরু কাঁটার মতো কিছু একটা বেরিয়ে সোজা লক্ষণের গলার মধ্যে ঢুকে যায়। ফিনকি দিয়ে মাটিতে রক্ত পড়তে থাকে। আর সেই কালো বিড়ালটা হঠাৎ করে রক্ত খেতে শুরু করে। ঠাকুর, শুধু বিড়ালটা নয় ঠাকুর, কোথা থেকে একটা কাল পেঁচা এসে লক্ষণের পেটের নাভিতে লেগে থাকা রক্ত যেন শুষতে থাকে। আর অবশেষে তারপর ওর শরীরটাকে ঘষতে ঘষতে পাশের ওই জঙ্গলটার দিকে নিয়ে চলে যায় সেই সাতটা ভাসমান শরীর। আমার তো মাথায় হাত। এটা তো কোনোভাবেই সম্ভব নয়, কারণ বন্ধন মন্ত্রের যথাযথ ব্যবহার আমি করেছি। তবে শেষের দিকে নিতাই যা বলল তাতে আমার মাথা ঘুরে যাওয়ার উপক্রম হলো। সে বলল, তবে ঠাকুর, বিড়ালটার সার পাই না, লাল কিছু একটা কাপড় বাঁধা ছিল। এর মানে বুঝলে না তো? শোনো, আমাদের হিন্দু শাস্ত্রে প্রতিটি দেবীর একটি করে বাহন থাকে, যারা সেই দেব বা দেবীর আগমন সুনিশ্চিত করে। এক্ষেত্রে এই শক্তির বাহন ছিল বিড়াল আর কাল পেঁচা। ওরাই ওই অপশক্তিকে আহ্বান জানানোর জন্য আমার সেই বন্ধন ছিন্ন করে দেয়, আর তার ফলেই সেই শক্তি ভেতরে ঢোকার সাহস পায়। যতটা সহজ ভেবেছিলাম ততটা এটা নয়। মুশকিল ব্যাপার কি ছিল জানো? কিশোরী বলল, কি? আমি এই অপশক্তির ক্ষমতা প্রভাব সম্পর্কে অবগত নই, এবং স্বাভাবিকভাবেই ওই শক্তি আমাকে তার রূপ দেখতেও দেবে না, কারণ এতে তার শিকার ধরার পথে বাধা দেখা দেবে। এদিকে আমার মাথাতেও রাগ চেপে বসলো। আমি মাধু পাগলির শিষ্য, আমার সাথে কোনো অপশক্তি অন্তত পেরে উঠবে না, এইটুকু ধারণা আমার আছে। এখন ব্যাপার হলো, এই শক্তির ধারণা দেবে কে? সবাই তো মৃত্যুকালীন শিকার ধরার ঘটনা বলে চলেছে। এরপর থেকে বেশ কয়েকদিন কেটে গেছে। তালে গোলে যখন প্রায় ভুলতে বসেছি যে কি করব আর কি না করব, তখন ঘটল এক অতি আশ্চর্য ঘটনা। কিশোরী চায়ের পেয়ালাতে পরপর দুটো চুমুক দিয়ে সমস্ত চা শেষ করে মুখে চাল ভাজা পরে জিজ্ঞেস করলো, আবার কি সেই পিসাজগুলো এসেছিল নাকি? আর
ওই কালো মূর্তিগুলোর নাম কি ঠাকুর মশাই? তোমরা আজকালকার ছোকরারা সবেতেই বড্ড অধৈর্য হয়ে পড়ো। তা ঘটনা তো এই সবে শুরু হয়েছে, সবই বলছি ধীরে ধীরে। ছোকরা বলতে যেই বয়সটা বোঝায় তা আমরা নই। কিশোরীর চঞ্চল ভাবটাকে উদ্দেশ্য করে মূলত তারানাথ এই কথাটা বলল। দুটো সুখটান দিয়ে সে আবার বলতে শুরু করলো। একদিন ওই রাতের দিকে, বুঝলে, রাতের খাবার খেয়ে শুয়েছি, নরম বালিশে মাথা রাখতেই যুগ যুগ ধরে সঞ্চিত এক রাশ ঘুম যেন চোখে এসে জড়ো হলো। ঠিক ওই মাঝরাতের দিকে পাশ ফিরতে গিয়ে লক্ষ্য করলাম পালঙ্কের ডান দিকে, ঠিক ডান দিকে বললেও ভুল হবে, মাথার কাছে কেউ দাঁড়িয়ে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। বাইরে তখন ভালোই বৃষ্টি পড়ছে, তার সাথে খোলা জানলাটা দিয়ে হালকা হাওয়া ভেতরে ঢুকে জানলার সাথে লাগোয়া পর্দাগুলোকে উড়িয়ে দিচ্ছে। সাথে সাথেই বেশ জোরে একটা বাজ পড়ল। কয়েক সেকেন্ডের বিদ্যুতের ঝলকে আমি যাকে দেখলাম তাতে বুকটা ছ্যাঁত করে উঠল। মাতু পাগলি। মুখের একটা কোণ থেকে লালা বেরিয়ে পড়ছে, চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে দুলছে, চোখের দৃষ্টি বেশ ভয় ধরানো। মিনিট খানেক সব কিছু চুপচাপ, চোখের পলক আমি বলো আর মাতু পাগলি বলো কেউই ফেলিনি। অবশেষে মাতু পাগলি দাঁত মুখ খিচিয়ে বলে ওঠে, এই আটকুড়ের বেটা, অন্ধ লাউটো, অমন করে ভূত দেখার মতো কি দেখছিস? একটা সামান্য পেরেটের সাথে লড়ার মুরত নেই, সে কিনা আবার তান্ত্রিক। দূর হ মুখ পোড়া। আমি হাত জড়ো করে বলে উঠি, না রে, আমি ভয় পাইনি, শুধু শুধু চিনতে পারছি না এই শক্তির আগমন কিভাবে হলো, এর পরিচয় কি। তুই একটু তোর এই বোকা ব্যাটাকে বলে দে না মা। ও মল্ল যা, চোখে নেবা হয়েছে নাকি রে তোর? জানলার বাইরে ওই বেটা এসে দাঁড়িয়েছে, ওর কাছে গিয়ে জিজ্ঞেস কর, আমি ওকে কি কি করতে হবে সব বলে দিয়েছি। এখন যাও, বিদায় হও দেখি। জীবনটারে আমার একের ঝালাপালা করে দিলে এই ছেলে একাই। মাতু পাগলির কথায় জানলার বাইরে চোখ রাখলাম। বললে বিশ্বাস করবে না, একটু আগে যেখানে কেউ ছিল না সেখানে একটা আবজা পুরুষ শরীর এসে দাঁড়িয়েছে। অন্ধকারের মধ্যে তার গাত্রদেহের আকার শুধু বুঝতে পারছি, বাকি সবই যেন সে ইচ্ছে করে লুকিয়ে রেখেছে। যাই হোক, বাইরে বেরোলাম। লোকটা আমাকে হাতের ইশারায় তার সাথে সাথে যেতে বলছে। বাইরে তখন বৃষ্টি হচ্ছে ঠিকই, তবে তা যেন আমার গায়ে লাগছে না। পবিত্র বন্ধনের চারিত্রিক সত্তাগুলি যেন জানান দিচ্ছে যে ওই আবছা মূর্তির দেখিয়ে দেওয়া নির্দেশ মতো এগোলে হয়তো এই প্রেত শক্তিকে ধ্বংস করা যাবে। আনমনা প্রকৃতির ধমনীতে যেন পৈশাচিক কম্পন অনুভূত হচ্ছে ক্রমে ক্রমে। অন্ধকারের বুক চিরে বেশ খানিক যাওয়ার পর দেখলাম লোকটা পাঁচকড়ি মশাইয়ের মুখে শোনা খিরাই দিঘির পাড়ের একটা নিম গাছের তলায় এসে দাঁড়ায়। তারপর এদিক ওদিক খুঁজে একটা এক হাত মতো লম্বা লাঠি জোগাড় করে। চাঁদের আলোয় চারপাশটা বেশ ভালোভাবে দেখতে পেলেও লোকটার মুখটা যেন কোনোভাবেই বোঝা যাচ্ছে না। আবজা একটা নীলাভ ধোঁয়া যেন লোকটার মুখটাকে ঢেকে রেখেছে। লাঠিটাকে নিয়ে নিম গাছের গোড়া থেকে দিঘির জলে একেবারে গা পর্যন্ত সে বারবার গুনতে থাকে, কিন্তু মাঝখানে সংখ্যাগত কিছু ভুলভ্রান্তি থাকায় সে বারবার গুনে চলেছে। 1
2 3 4 না না, এখান থেকে আরেকবার। 1 2 ধুর, মিলছে না তো। ও, তার মানে এখানে। আচ্ছা তারানাথ, তুমি এই জায়গাটার মাটিটা একটু খোঁড়ো তো, বেশি নয়, ওই 2 হাত মতো। লোকটার এই হাব ভাব আমার বড্ড চেনা লাগলো। কোথায় যেন এই গলার আওয়াজ, এই লাঠি দিয়ে গোনা সব শুনেছি, কিন্তু মনে করতে পারছি না, যেন মনে আসছে না। দেখিয়ে দেওয়া নির্দিষ্ট জায়গায় গিয়ে একটা মোটা খোঁচা ডাল দিয়ে বেশ খানিক ঘোরার পর অবশেষে একটা ভারী কিছুতে ডালটা ঠুকলো মনে হলো। এবার হাত দিয়ে মাটি সরাতে থাকলাম। কিছুটা সরাতেই একটা বড় কাঁসার গামলা চোখে পড়ল, বেশ ভারী সেটা। গামলার মুখের দিকটা একটা কালো কাপড়ে বাঁধা ছিল। সেটা হাতে পেতেই লোকটা বলে উঠল, এই তো, বাহ! এবার ওই কাপড়ের মুখটা গায়ত্রী মন্ত্র জপ করে খুলে দাও। তাই করলাম। প্রথমটায় পরিষ্কার করে কিছুই দেখতে পেলাম না জানো। আকস্মিক এই জায়গায় আসা, মাটি খোঁড়া, এর সাথে কোন সূত্র লেগে আছে তা তো বুঝে উঠতে পারছি না। হাতে তুলতেই ভেতরে কিছুর একটা থাকার খনখনে আওয়াজ শোনা যাচ্ছে। গায়ত্রী মন্ত্র জপতে জপতে ওপরের আবরণ খুললাম। তবে ভেতরে যা ছিল তা দেখে রীতিমতো আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। একটা বেড়ালের মাথা, ভেজার কঙ্কাল, কিছু ঝলসানো শেকড়, শাবকের পিঠের শক্ত খোলস, ধুতুরা ফুলের বীজ আর কিছু লোম। লোকটা সেই নিম গাছের তলায় বসে একটা বিড়ি ধরালো। 2-3টে টান দিয়ে আমাকে কাছে ডেকে বলতে শুরু করলো, গ্রামে কিসের উদ্ভব হয়েছে তা জানো তারানাথ? না, সেটা তো বুঝতে পারছি না। সপ্ত সঙ্কিনী। সপ্ত সঙ্কিনী? একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, সপ্ত বৃহন্নলা চক্রের শেষ স্তর, অর্থাৎ সপ্তম ভাগে একটি অবতার বর্তমান। ধরে নাও, আমাদের দশ মহাবিদ্যার যেমন দেবী দুর্গার 10টি রূপ নানান শক্তিকে বিভিন্নভাবে প্রতিফলিত করে, ঠিক তেমনি বৃহন্নলা চক্রেও 7টি রূপ বিরাজ করে। যদি পরপর সাজিয়ে বলি তবে সেটা হবে বজ্রহংসী, নাভিপিঙ্গলা, নৃতাম্ভ, রম্ভিনী, শরণ্যাকেতু, কাল রাকিনী এবং সপ্তসঙ্কিনী। তো এই সপ্তসঙ্কিনীর বিষয়ে জানতে হলে আগে জানতে হবে এর 7টি রূপ সম্পর্কে: ছায়া, কায়া, মায়া, বর্ণা, অবর্ণা, নরক আর পাতাল। এই মোট 7টি জায়গার একত্রিত রূপের সমষ্টি হল সপ্তসঙ্কিনী। এই শক্তির অস্তিত্ব প্রকৃতিতে যেমন স্থায়ী, তেমনি আবার নশ্বর। এবার আসি এই শক্তিকে সঠিক স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার উপায় কি। এই বৃহন্নলা চক্রের প্রথম স্থানে বিরাজ করে বজ্রহংসী। এনার রূপ বড়ই ভয়ঙ্কর। বলতে পারো এই চক্রের নিয়ন্ত্রণকারী হলেন এই বজ্রহংসী। মাথার দিকটা অবিকল হাঁসের মতো, কোমরের ওপরের দিকটা মানুষের মতো, আর নিচের দিকটা কুমিরের মতো। অনেকে এনাকে ত্রিদেহীও বলে। আমি তোমাকে এই পুঁথি দিচ্ছি, তুমি আগামী অমাবস্যায় ঠিক এই নিম গাছের তলায় বসে যজ্ঞ করবে। আর 5টা সাধারণ যজ্ঞের মতোই করবে, কিন্তু তোমার সামনে একজন সুঠাম ব্যক্তিকে বসিয়ে সপ্তসঙ্কিনীকে আহ্বান জানাবে। সে তোমার আহ্বানে নিশ্চয়ই আসবে এবং সেই ব্যক্তিকে শিকার হিসেবে গ্রহণ করতে চাইবে। কিন্তু তারানাথ, তুমি সবার আগে নিজের আর সেই ব্যক্তির শরীর বেঁধে ফেলবে, নচেত কিন্তু সমস্যা হতে পারে। যখনই প্রকৃতির 7টি জায়গা থেকে একে একে উঠে আসতে চাইবে সপ্তসঙ্কিনী, ঠিক সেই সময় তুমি পুঁথির পরবর্তী পর্যায়ে লেখা মন্ত্রের শ্লোক পড়তে শুরু করবে। এক থালা ভাতে ছোট ছোট করে
5 জায়গায় কিছুটা মাংস, গর্ভজাত কোনো মহিলার ডান পায়ের বুড়ো আঙুলের রক্ত, সদ্য জলে ডুবে মারা গেছে এমন কোনো পুকুরের মাটি এক জায়গায় করে মন্ত্র পাঠ করে যাবে। ঠিক সময় এলে তুমি নিজেই বুঝে যাবে বাকিটা কি হবে। একটা কথা কি জানো তো, এই বিশাল প্রকৃতির অকুল তটে আমরা পোকা মাকড়ের মতো অবস্থান করি। মানুষের মনের কল্পনা যে দেওয়ালে গিয়ে বাধা পায়, তার উল্টো দিকে এক বিশাল পৃথিবী আছে। আর এই যুগ যুগান্তরের নির্লিপ্ত, নিষ্প্রভ, অতৃপ্ত দেওয়ালের দরজা যদি কোনোভাবে খুলে যায়, তাহলে বিপদ দেখা যায়। লোকটা চলেই যাচ্ছিল। আমি বললাম, এই যে আপনি তো আমার নাম জানেন দেখলাম, কিন্তু আপনার নামটা? হয়তো আমাদের কোথাও একদিন দেখা হয়েছিল, বা হয়তো হবে। চিন্তা করো না, এই পৃথিবীটা তো গোল, তাই একদিন না একদিন আবার দেখা হয়েই যাবে। তখন আবার একটা স্বপ্ন দেখে না হয় তোমার একটু সাহায্য করে দেব, কেমন? নিমেষেই মনে পড়ে গেল, এই কথা তো একজনই বলে, অমর জীবন। তাহলে কি সেই এসেছিল? মনের কোণ থেকে এক জায়গায় যেন মৃদু পুলকিত শিহরণ এসে আকাশ বাতাসের জমে থাকা কাল রাত্রির কাজল মুছে মায়াবিনী নিশিথিনীর মুখে হাসি ফুটিয়ে তোলে। আগামী দিন সাতেকের ভেতরেই 5 কড়ি মশাই প্রায় সবকিছুই জোগাড় করে ফেলে। পুঁথিটা নিয়ে আমি বেশ কয়েকবার নাড়াঘাটা করে ফেলেছি ইতিমধ্যেই। মন্ত্রের প্রভাব এবং গুণাগুণ কাউকে বলতে নেই, তাই তোমাদেরও আমি বাবু বলতে পারবো না, জিজ্ঞাসা করো না। তবে সে তো গেল পুঁথির কথা। এদিকে 5 কড়ি মশাই আমার যজ্ঞের সামনে বসার বায়না ধরেছিল, সে কিছুতেই ছাড়বে না। এদিকে তার বড় আর ছোট ছেলে, নাতি নাতবউ, কেউ তো তাকে কোনো মতেই যজ্ঞে বসতে দেবে না। আমরা তান্ত্রিক মানুষ, আমাদের কাছে প্রেত পিশাচ শুধুই নাম মাত্র, কিন্তু সাধারণ মানুষ তো আর সেরকম নয়। আর তাছাড়া কায়াহীন শরীরের কোনো মানসিক অনুভূতি থাকে না, তাই সে কি বলতে কি বা করবে কে জানে। আমার শত বারণ সত্ত্বেও পরিশেষে সে দাম্ভিক গলায় বলে ওঠে, আমি কারোর কথা শুনতে নারাজ। এই গ্রামের সবাই আমাকে ভগবানের চোখে দেখে। আমার সিদ্ধান্ত কোনোভাবেই পরিবর্তিত হবে না, তাই বৃথা আমার জন্য ভেবে তোমাদের সময় নষ্ট করতে হবে না। বুঝলাম, পৃথিবী থেকে এখনো ভালো মানুষেরা বিলুপ্ত হয়ে যায়নি। এই 5 কড়ি মশাইয়ের কথাই বলো তোমরা। মৃত্যু ভয় উপেক্ষা করে আমার সাথে যজ্ঞে বসার সিদ্ধান্ত নেয়, যদিও তার আগে বাড়ির সকলেই, বিশেষত 5 কড়ি মশাইয়ের কন্যা সম বড় বৌমাকে বলি, চিন্তা করো না মা, পুজোয় বসার আগে আমি 5 কড়ি বাবুকে আর আমাকে গাত্রবন্ধন মন্ত্র পড়ে বেঁধে নেব, কোনো সমস্যা হবে না। বাকিদের আশ্বস্ত করে অমাবস্যার রাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। 3রা ফাল্গুন, দিনটা আমার এখনো মনে আছে। 5 কড়ি মশাই গোটা গ্রামের প্রায় সকলকেই দুর্গা দালানে একত্রিত করেন, যদিও তার কিছু মূল উদ্দেশ্য ছিল। তোমরা কেউ ঘরের বাইরে সন্ধ্যের পর আর বেরোবে না। কোনো বেড়াল বা কোনো পেঁচা ডাকলে খবরদার বাইরে মোটেই যাবে না। কানাই, তুই সকলকে মায়ের পায়ের ফুল আর এই শিকড়টা দিয়ে দে। তো রাত তখন বেশ গভীর। নিশুতি রাতের মধ্যে বিচিত্রময় শক্তির ক্রোধ দীপ্ত তরঙ্গ যেন রাতের নিঃসঙ্গতাকে আরো প্রকট করে তুলেছে। বনানীর অন্তরে নির্লিপ্ত রাক্ষসে প্রেতের আগমন বার্তা যেন তারই ভেতর লুকিয়ে রয়েছে। আমি আগে আগে আর 5 কড়ি মশাই আমার ঠিক পিছনেই আসছিলেন। তারও মুখটা বেশ শুকিয়ে গেছে, আর এতে অবাক হওয়ারও কিছু নেই। বিভীষিকার অতর্কিত আক্রমণের পরিণাম সে তো লোকের মুখে আগেই শুনেছ। তাই এই যাত্রাপথ মৃত্যুর দিকে ধাবমান মানুষের ভয়টাকে
ক্রমেই ছন্দময় করে তুলেছে। অমর জীবনের বলে দেওয়া সেই নির্দিষ্ট জায়গায় বসে আমি আমার কাজ শুরু করলাম। ওং ওং চামুণ্ডে নিভৃতে বরদং চ পিশাচ খণ্ডং কর্মণে প্রেতং দুর্বধে সর্ববিনাশে হিম ক্লিম চণ্ডমুণ্ড বাসনম করন্তে ওং হিম ক্লিম চণ্ডমুণ্ড বাসনম করন্তে। গাত্রবন্ধন মন্ত্র পড়ে যজ্ঞের বেদী প্রতিষ্ঠা করলাম। আসার সময় যেসব কীট পতঙ্গ আর কিছু রাত জাগা পাখির ডাক শুনতে পেয়েছিলাম, এখানে এসে যেন তাদের স্বর আর শুনতে পাচ্ছি না। যেন কোনো অদৃশ্য দেওয়ালে তা বাধা পেয়ে আর্তস্বরের মাধ্যমে আগামী বিপদের ইঙ্গিত দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। ঋতানুফুলং শিকুলভ্যভেদং ত্রিগমাধা গুরুদেব গন্ধর্বে সর্বপাপং বিনাশে ওং গুরুদেবং গন্ধর্বে সর্বপাপ বিনাশে। সপ্ত সঙ্গিনীর আহ্বান মন্ত্র পড়ে চলেছি। জানতাম তখন আমায় সেই অপশক্তির কি রূপ দেখতে হবে। মন্ত্রের মাত্রা বেড়ে চলার সাথে দেখলাম শরীরটা কেমন ভারী হতে শুরু করেছে, যেন দেহের ওজন কেউ বা কারা বাড়িয়ে দিচ্ছে। শুধু সেটাই নয়, প্রথমে পাঁচকড়ি মশাই আমার মুখের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ, তারপর তার দৃষ্টি আমার ঠিক পিছনে গিয়ে ঠেকেছে। সেই দৃষ্টির মধ্যে যেন অনেকটা ভয় আর চাপা আর্তনাদ মিশে আছে। এখানে আসার আগে আমি ওনাকে অনেকবারই বলেছিলাম যে যজ্ঞের মাঝে এসব দেখা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তাই প্রাথমিক উত্তেজনা কাটিয়ে উনি চোখ বুজে বিড় বিড় করে কি একটা বলতে লাগলেন, হয়তো গুরু মন্ত্র বলছিলেন। শুনতে পেলাম বিড়ালের কান্নার আওয়াজ। ঠিক কান্নার আওয়াজ বললে ভুল হবে, যেন একটা আহ্বান সূচক ধ্বনি, যা আমার বোধগম্য নয়। আমি কিন্তু মন্ত্রপাঠ থামাইনি, ততক্ষণ পর্যন্ত থামাইনি যতক্ষণ পর্যন্ত না পাঁচকড়ি মশাইয়ের মাথার দিকে একটা গোল বেগুনি বর্ণের আলোর বলয় সৃষ্টি হয়। এটা দেখে পরিষ্কার বোঝা গেল যে সপ্ত সঙ্গিনী আমার আহ্বানে সাড়া দিয়েছে। একে একে সেখান থেকে বেরিয়ে আসতে লাগলো কালো কুচকুচে সাতটা শরীর, কেউ হামাগুড়ি দিয়ে, তো কেউ বুকের ওপর ভর করে, আবার কেউ ঘুরিয়ে ঘুরিয়ে। গলার দিক থেকে বেরোনো তীক্ষ্ণ কাঁটাযুক্ত সুরগুলো দিয়ে সজোরে বসাতে শুরু করলো পাঁচকড়ি বাবুর দিকে। তো সে তো সম্ভব নয়, তার কারণ তো তোমরা জানো। প্রবল আক্রোশে তারা চেষ্টা করতে থাকলো যেন তেন প্রকারেণ তাদের শিকারকে মেরে ফেলা। পুঁথির কয়েকটা পৃষ্ঠা উল্টে সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায়ে এলাম। এমন অবস্থায় বুঝতেই তো পারছো পরিস্থিতি কিরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বন্ধনের মধ্যে তো আছি, বলা তো যায় না কখন কি হবে। প্রবল আক্রোশের সাথে প্রবল গর্জন শুরু হয়। আওয়াজ যেন বাতাসের বুকে পা দিয়ে দূরে কোথাও প্রতিফলিত হয়ে আসছে। হুগলে খাওয়ার প্রবল তাড়নায় এবার তারা আমার দিকে ঝুঁকেছে। গলার পারদ বাড়িয়ে মনের সব আশা ইচ্ছে একত্রিত করে মাতু পাগড়ির স্মরণ করে মন্ত্রপাঠ শুরু করলাম। ওং সুক্ত ব্রহ্মণায় শরণম বেদাঙ্গ ঋষিংকৃতি সৌর ইম্ভা চামুণ্ডে দেবী রক্ত ক্ষণং দজভ্রং একান্তি ইয়াও হিম রং রক্ত কেশ ইয়াগমনং। একে একে সাজিয়ে দেওয়া প্রসাদগুলো, মানে ওই এক থালা ভাতে ছোট ছোট করে 5 জায়গায় কিছুটা মাংস, গর্ভজাত মহিলার ডান পায়ের বুড়ো আঙুলের রক্ত, সদ্য জলে ডুবে মারা গেছে এমন কোনো পুকুরের মাটি ইত্যাদির মিশ্রিত একত্রিত অংশের ওপরে একটা হলুদ আর সাদা আলোর ধোঁয়া বেশ কিছুক্ষণ ধরে ঘুরপাক খেতে খেতে একটা যেন আবঝা মূর্তিতে রূপান্তরিত হল। অপ্রাকৃতিক আওয়াজ যেন সেই ধোঁয়ার অস্তিত্বকে জানান দিচ্ছে। অবাক ব্যাপার হলো সপ্ত সঙ্গিনীর দাপট যেন নিমেষেই কমে গেল।
এই ধূম্রকুণ্ডলী আরো ঘন হয়ে একটা অবাস্তব ভয়ঙ্কর শরীরে পরিণত হলো। উফ, সে কি রূপ! যেন রাতের কোনো দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর। হাঁসের মতো মুখ, কিন্তু চোখে আর লম্বা কালো মুখটায় একটা অংশ আছে যেখান থেকে লাল রক্ত গড়িয়ে পড়ছে। ভোগের থালাটা নিয়ে গদ করে খাবারগুলো নিজের পেটে ঢুকিয়ে দিল। গলার কণ্ঠনালীর দিকে কাঁকড়ার পায়ের মতো দুটো দাঁড় যেন সেই খাবারের স্পর্শে নড়ে উঠল। রাগান্বিত চোখের ক্রূর দৃষ্টি এবার পড়ল সেই সপ্ত সংকিনীর দিকে। আমি জানতাম সেই বৃহন্নলা চক্রের যদি কোনো এক শক্তি বাইরে বেরিয়ে আসে, তাহলে চক্রের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এক্ষেত্রেও তাই হয়। তাই বিষে বিষে বিষক্ষয় ঘটানোর জন্যেই বজ্র হংসীকে ডেকে আনা হয়। হঠাৎ চারিদিকের আকাশে যেন নরকের কোণ থেকে এক রাশ কালো মেঘ এসে ঘিরে ফেলে বনানীর একটা অংশকে। বজ্রহংসী নামটা কি আর এমনি এমনি? আকাশের বুক চিরে যেন এক হলুদ বর্ণ ছটা তীর বেগে বেরিয়ে এসে ঝলসে দিচ্ছে সপ্ত সংকিনীর এক একটি রূপকে। সেই বজ্রের মধ্যে যেন ধ্বংসের বীজ রোপিত আছে, যার মরণাঘাত একে একে শেষ করে দিচ্ছে সপ্ত সংকিনীর অস্তিত্বকে। শেষ বিভৎস চিৎকারের সাথে সাথে যেন সবকিছু শান্ত হয়ে গেল। কোথাও কিচ্ছু নেই, ঝিঝির ডাক আর কিছু রাত পাখি ডেকে চলেছে মাঝে মাঝে। হ্যাঁ, তারপর কি হলো? তারপর চক্রের ভারসাম্য আবার আগের অবস্থায় ফিরে গেল। মানে বজ্রহংসী আর সপ্ত সংকিনী দুজনেই নিজের জায়গায় ফিরে গেল। আচ্ছা, আপনি বললেন মাটির তলায় সেই কাঁসার গামলার মধ্যে কিছু সামগ্রী ছিল, সেটা কে রেখেছিল বা কেন রেখেছিল? আমার যতদূর মনে হয় কোনো তান্ত্রিক এই শক্তিকে আহ্বান করে গ্রামের মানুষের ক্ষতি সাধন করে। আসলে তখনকার দিনে এরকম অনেক সাধক ছিল যারা গ্রামের মধ্যে বসে রাতের আধারে খারাপ কিছু শক্তিকে ডেকে এনে নিজের শক্তির বড়াই করত। আচ্ছা, অমর জীবন কি করে জানলো যে ওই জায়গা, মানে ওই ওই নিম গাছের কাছে থাকা মাটির মধ্যেই আসল ওই চাবিকাঠিটা লুকিয়ে আছে? আর তাছাড়া এই মাতু পাগলি না কি বললেন, কি যেন নাম বললেন, মাতু পাগলি কেন অমর জীবনকে ডেকে আনবে? কিছু কি বা কেন এর উত্তর হয় না, আর সেগুলো আমিও জানি না। তারানাথের দিকে কিশোরী মিটিমিটি দৃষ্টিতে মুচকি হেসে বলে ওঠে, আজকের গল্পটা ঠিক কিন্তু জমলো না, মানে কেমন একটা আজগুবি লাগলো ভীষণ। জানতাম তারানাথ রেগে যাবে। বিরক্তি মাখা কণ্ঠে সে জবাব দিল, এই শোনো, তোমরা তন্ত্রের কি জানো? কিচ্ছু জানো না। আমার জীবন কত শত অলৌকিক ঘটনার সমষ্টি, তা তুমি কল্পনাও করতে পারবে না।